গুড আফটারনুন টু অল অফ মাই স্টুডেন্টস। দেখো, আজকে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বিহারীলাল চক্রবর্তী আলোচনা করতে চলেছি। আশা করছি এসএলএসটি পরীক্ষার জন্য তোমরা সকলে প্রিপারেশন নিচ্ছ। তোমাদেরকে আগাম শুভেচ্ছা, অনেক 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 অল দ্য বেস্ট অ্যান্ড বেস্ট অফ লাক অলসো। দেখো, বিহারীলাল চক্রবর্তী 1835 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। 1894 ওনার মৃত্যু। আমরা জানি বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলা হয় এবং ভোরের পাখি আখ্যায় ভূষিত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো যাই হোক, বাংলা কাব্যের নবযুগের কবি প্রকৃতির নতুন পরিচয়ের একটি দিকে মধুসূদনের রূপায়িত হয়েছিল। তার বিপরীতধর্মী আরেকটি দিক দেখতে গেলে হয় বিহারীলাল চক্রবর্তী। তো কবি অন্তরের যে একটি অকারণ অনির্দেশ্য বেদনাবোধ, একটি অপ্রকাশিত অভাবের অস্বস্তি, যে কবি মনে সদা জাগ্রত, এবং এটাই যে কবিতায় কবি প্রেরণা হতে পারে, তা অআধুনিক বা অনাধুনিক বাংলা কাব্যের কবিদের কাছে অজ্ঞাত ছিল। এখন এমনকি যুগসন্ধির কবি ঈশ্বরগুপ্ত থেকে শুরু করে, আমরা ঈশ্বরগুপ্তকে যুগসন্ধির কবি বলে থাকি, সেখান থেকে শুরু করে মধুসূদনের পূর্ব পর্যন্ত কবিদের কাছেও তা অজানা ছিল। মধুসূদনের কবিতায় নিজের মনের কথা লিপিবদ্ধ করার বাসনা ব্যক্ত হলেও মহাকাব্যের সৌধ নির্মাণেই তার কবি প্রতিভা ছিল অভিনিবিষ্ট। যাই হোক, এখানে দেখো, সংস্কৃত কলেজের অলঙ্কার ঘরের ছাত্র বিহারীলাল চক্রবর্তী বৈষ্ণব কবিতা, ঈশ্বরগুপ্ত, দাশুরায়ের পাঁচালী এবং শেক্সপিয়ার, টড স্কট, মুর এবং বাইরনের চাইল্ড হেয়ারহোল্ড মানে এখানে বলা হচ্ছে চাইল্ড হেয়ারহোল্ড ইত্যাদি কাব্য যত্ন সহকারে পাঠ করেছিলেন। তো নিমতলার ব্রাহ্মণ পরিবারে তার জন্ম। দেখো, নিমতলার ব্রাহ্মণ পরিবারে জন্ম, সঙ্গীত রসে আবাল্য আসক্তি, মাতৃবিয়োগ বেদনা, আত্মীয় পরিজনের স্নেহলাভ এবং যৌবনের পূর্ব পরিচিতা নারীকে বধূরূপে লাভ এবং ক্ষণকাল পরে স্ত্রীবিয়োগ ইত্যাদি সীমিত অভিজ্ঞতার পরিসরেই তার সংবেদী কবিচিত্ত লালিত ও বর্ধিত হয়। তার সৃষ্ট কয়েকটা রচনা। এখানে আমরা দেখো, বিহারীলাল চক্রবর্তী সম্পর্কে জানতে গেলে আমরা জানবো ঠাকুরবাড়ি। বিহারীলাল চক্রবর্তীকে জানতে গেলে আমরা ঠাকুরবাড়ির কথা আমাদের মনে পড়ে যায়, যেখানে আমরা রবীন্দ্রনাথকে পাই। কেন রবীন্দ্রনাথ ঠাকুর ভোরের পাখি আখ্যা দিয়েছিলেন, মানে ভোরের পাখি আখ্যা দিয়েছিলেন বিহারীলালকে, এবং তার সঙ্গে তার এক আত্মীয়ার সাথে, রবীন্দ্রনাথের এক মানে পরিবারের একজনের সাথে কিন্তু বিবাহ হয়েছিল এই বিহারীলালের। তো এবার বিহারীলালের যেহেতু আত্মীয় ছিলেন, এবং সেখানে রবীন্দ্রনাথের সাথে সম্পর্কটা অনেকটাই গড়ে উঠেছিল এবং সব রকমেরই আলোচনা হতো। রচনাসমূহ তার আছে, যেমন সেই সময়ে আর কি বিহারীলাল তিনি লিখছেন স্বপ্ন দর্শন তার 1858 তিনি প্রথম রচনা, তার স্বপ্ন দর্শন 1858 প্রকাশিত হচ্ছে, যেটা অভিনব গদ্যরূপক কাব্য, এবং সঙ্গীত শতক 1862-তে। বন্ধু বিয়োগ, এগুলো সব শোক গাথা বা শোক কাব্য আমরা বলে থাকি, শোক গাথা না, শোক কাব্য বলবো। বিহারীলাল লিখে গেছেন শোক কাব্য। বন্ধু বিয়োগ 1870, নিসর্গ সন্দর্শন 1870, প্রেম প্রবাহিনী 1871, শারদামঙ্গল 1879, মায়াদেবী 1882, ধূমকেতু 1882, বাউল বিংশতি 1887, সাধের আসন 1889, শরৎকাল এবং দেবরানী গোধূলি 1899। এছাড়া অবোধবন্ধু নামে একটি ক্ষুদ্রায়তন পত্রিকা তিনি কিন্তু সম্পাদনা করেছিলেন। আসতেই পারে অবোধবন্ধুর সম্পাদক কে ছিল? বিহারীলাল চক্রবর্তী, বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী, সুভাষ মুখোপাধ্যায়। আসতেই পারে প্রশ্ন, উত্তর হবে অবোধবন্ধু, অবশ্যই কিন্তু বিহারীলাল চক্রবর্তী। প্রথম ও দ্বিতীয় ভাগে একটি গ্রন্থাগারে প্রকাশিত হয় এটি, এবং মানে কবি বিহারীলাল সম্পাদিত এই অবোধবন্ধুর কথা আমি বলে দিলাম। প্রত্যুষের সুখতারা, তার মনের একতারায় বেজে ওঠা মাঠের এবং বনের গান। বিপরীতভাবে ঈশ্বরগুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদনা করেছিলেন ঈশ্বরগুপ্ত। তার পত্রিকা স্বপ্ন দর্শন কাব্যটিকে অভিনন্দন জানায়। যাই হোক, এই যদি প্রশ্ন আসে যে সামনে এসএলএসটি আছে, তো যদি প্রশ্ন আসে যে বিহারীলাল চক্রবর্তীর স্বপ্ন দর্শন কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, তাহলে কিন্তু অবশ্যই হবে সংবাদ প্রভাকর, যার সম্পাদক ছিলেন ঈশ্বরগুপ্ত। বিহারীলালের কবিধর্মে ছিল অনন্য সাধারণ স্বকীয়তা। সঙ্গীতের আদিম পরিচয় হলো তা হবে ওভারহার্ড, অর্থাৎ তা গায়কের কোথায় গেল অভিপ্রেত না হলেও শ্রোতা সেই গান শুনে নির্জনতার বেদন রসে অভিষিক্ত হবে। যাই হোক, এইগুলো না জানলেও অতটা
জেনে রাখা ভালো। আলোচনায় যখন থাকবো কিন্তু কিছু কিছু এই মুহূর্তে আমি কি রচনা সেটাই বলে দিই। বন্ধু বিয়োগ ও প্রেম প্রবাহিনী এই কাব্য দুটিতে তিনি নিজের অন্তরঙ্গ জীবনের সমস্ত কথাই মানে ব্যক্ত করে গেছেন। কবি বন্ধু যিনি এর নায়ক রূপে চিত্রিত, তিনি কবিরই আত্মপ্রতিম প্রণয়ী দম্পতির প্রণয় ভঙ্গ ও প্রেমের আদর্শায়িত ভাব বিগ্রহের সন্ধানে নিসর্গীয় সন্ন্বেষণ কবিতায় উপাখ্যান অংশ এইটুকু মাত্র। দেখো, প্রেম প্রবাহিনী সময়কালে প্রকাশিত বঙ্গসুন্দরীর নারী বন্দনার মধ্যে বঙ্গসুন্দরীতে কিন্তু নারী বন্দনা করা হয়েছে। এই যে বঙ্গসুন্দরী নারী বন্দনা করা হয়েছে কোন কাব্যে যদি আসে, উত্তর হবে বঙ্গসুন্দরী। সেখানে রোমান্টিক মনোভাব অভিব্যক্ত। বঙ্গসুন্দরীর মধ্যে তথ্যের বস্তুপ্রধান কাঠামো ভেদ করে নারী আদর্শের ভাব প্রশস্তি দেখা যায়। এর দার্শনিক ভিত্তি অগস্ত্য পোতের দর্শন অনুসারে সৃষ্ট বলে কৃষ্ণকমল ভট্টাচার্য একটা মন্তব্য করেছিলেন। যাই হোক, এছাড়া তারপর তিনি লিখছেন সর্ব আলোচিত যেটা হলো শারদামঙ্গল। শারদামঙ্গল এখানে জ্যোতির্ময়ী বালা, তামসী তরুণ, উষা কুমারী, রতন এর আবির্ভাব দেখা যায়। শারদামঙ্গল এবং সাধের আসনের মধ্যে বিহারীলালের কাব্য প্রতিভার চূড়ান্ত আত্মপ্রকাশ ঘটে। আশা করছি সাধের আসন এবং শারদামঙ্গল। আচ্ছা, এবার দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ আছে যেটা হলো যে এই সাধের আসন আর শারদামঙ্গল নিয়ে এইরকম বিরাট মহিমান্বিত কল্পনা, অন্তর্গুঢ় রহস্যময় ভাবব্যঞ্জনা, বোধাতীত ধ্যান তন্ময়তার এরকম আত্মকেন্দ্রিক বিস্তার বাংলা কাব্যে বিরল দৃষ্ট। তার শারদামঙ্গল এবং সাধের আসন থেকে এই অনুভূতিটুকুই পাওয়া যায় এবং এই মানে উপলব্ধিটুকু হয় এই দুই কাব্য রচনা সূত্রেই। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির সঙ্গে তার ঘনিষ্ঠ সূচনা হয়েছিল। শারদামঙ্গল আর সাধের আসন দিয়েই কিন্তু ঠাকুরবাড়ির সাথে তার কিন্তু সম্পর্ক স্থাপিত হয়েছিল। তাই শারদামঙ্গলে কাদম্বরী দেবী সেই বিখ্যাত জিজ্ঞাসা ছিল, হে যোগেন্দ্র যোগাসনে ধুলু ঢুলু দুনয়নে বিভোর বিহবল মনে কাহারে ধেয়াও। এই যে এটা ছিল শারদামঙ্গলে, এখানে কাদম্বরী দেবী বলেছিলেন সূচি মুখে স্বরচিত আসনে, তিনি স্বরচিত আসনে একটা মানে উত্তর দিয়েছিলেন। প্রশ্নটি লিপিবদ্ধ করে কাদম্বরী দেবীর কবিকে দেওয়া আসন উপহারের সঙ্গে যে উত্তরদানের অনুরোধ ছিল, বিহারীলাল সাধের আসন কাব্যে তার উত্তর দিয়েছিলেন। এটা শারদামঙ্গলে তিনি আছেন, প্রশ্ন করছেন কাদম্বরী বিহারীলালকে, আর উনি সাধের আসনে তিনি কিন্তু উত্তর দিচ্ছেন যে ধেয়াই কাহারে দেবী নিজে আমি জানি নে, কবিগুরু বাল্মীকির ধ্যান ধনে চিনি নে। তো কবিগুরু বাল্মীকির কথা কোন কাব্যে আছে বিহারীলালের যদি আসে? সাধের আসনে আসে, অবশ্যই সাধের আসনে আছে। তিনি কিন্তু উত্তর দিচ্ছেন কাদম্বরী দেবীকে। আচ্ছা, এই গেল ওনার রচনা। এখানে ওনার বলা হচ্ছে যে তার যে কাব্যে সৌন্দর্য রশ্মির মানে ফুটে উঠেছে, সৌন্দর্য রশ্মি পাওয়া যাচ্ছে তার কাব্যে, তার শেলির স্পিরিট অফ বিউটি, মধুসূদনের তিলোত্তমা, বীরাঙ্গনা নারীর স্বাতন্ত্র্যময়ী ভাবদীপ্ত, এমনকি রবীন্দ্রনাথের বিকশিত বিশ্ব বাসনার অরবিন্দ মাঝখানে, এইগুলো একটা উপমায় ভূষিত করা হয়েছে তার লেখা, তার যে সাহিত্য কীর্তিকে এইগুলো এইভাবে করা হয়েছে। এছাড়া এখানে ভোরের পাখি বলে আখ্যা দেওয়া হয়েছে। এটা কিন্তু প্রশ্ন এসেছিল মাদ্রাসা সার্ভিস কমিশনে। তোমরা মনে ভালো করে এই জিনিসগুলো মাথায় রেখো যে যেমন কে কাকে কি আখ্যা দিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর ভোরের পাখি আখ্যা দিয়েছিলেন বিহারীলাল চক্রবর্তীকে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। পরের ভিডিওয়ে থাকছে পরের কোনো এক কবি বা লেখককে বা সাহিত্যিককে নিয়ে আলোচনা। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন দিতে ভুলো না। লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট বক্সে জানাও তোমাদের ক্লাস কেমন লাগছে। থ্যাংক ইউ সো মাচ।